এমন এক জগৎ যেখানে মানবতা বিলুপ্ত হয়ে গেছে, মানুষ আর মানুষ নয় বরং হিংস্র দানবে পরিণত হয়েছে। গল্পটি শুরু একটি সামরিক ঘাঁটিতে, যেখানে কিছু শিশুকে বন্দী করে রাখা হয়েছে। প্রতিদিন তাদের হাতে হাতকড়া পরিয়ে ক্লাসে আনা হতো। সৈন্যরা তাদের সাথে বন্যপশুর মতো আচরণ করত এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখত। কিন্তু এই শিশুদের দেখতে ছিল সম্পূর্ণ নিষ্পাপ। তাদের মধ্যে একজন ছিল মিলনী, একটি ছোট মেয়ে, কিন্তু তার মেধা কোনো প্রতিভাধর ব্যক্তির চেয়ে কম ছিল না। প্রতিটি ক্লাসে সে প্রথম উত্তর দিত, সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে আলাদা ছিল। মিলনী তার শিক্ষিকা মিস জাস্টিনের প্রতি সবচেয়ে বেশি অনুরক্ত ছিল, যিনি তার কাছে মায়ের মতো ছিলেন। প্রতিদিন ক্লাস হতো, তাদের আচরণের উপর কড়া নজর রাখা হতো এবং এই সবকিছু করা হতো ডক্টর কেলনের তত্ত্বাবধানে, যিনি শিশুদের উপর কিছু গোপন গবেষণা চালাচ্ছিলেন। এই শিশুদের মধ্যে অদ্ভুত কিছু একটা ছিল, যার কারণে তারা পোকামাকড় খেত এবং খুব আনন্দের সাথে খেত। এছাড়াও মিলনী কোনো এক অজানা কারণে ঘুমাতে যাওয়ার আগে 1000 পর্যন্ত গুনতো। পরদিন সকালে ক্লাসে যাওয়ার পথে মিলনী দেখলো যে 13 নম্বর সেলটি নেই। সে সৈন্যদের জিজ্ঞাসা করলো, কেনি কোথায়, কিন্তু তারা তাকে কিছুই বলল না। মিলনী ভীষণ ভয় পেয়ে গেল, কারণ কোনো বাচ্চা অনুপস্থিত থাকলে সে আবারও উধাও হয়ে যাবে। ক্লাসের সময় বেশ কয়েকজন বাচ্চা কেনির কথা জিজ্ঞাসা করলো, কিন্তু মিস জাস্টিনও কিছুই বললেন না, বরং বাচ্চাদের একটি গল্প লিখতে বলেন। বাচ্চারা লিখতে শুরু করলো। এদিকে ক্লাসরুমের বাইরে তিলান ও কিরণ নামের দুইজন সৈন্য যথারীতি তাদের উপর নজর রাখছিল। কিছুক্ষণ পর জাস্টিনও বাচ্চাদের তাদের লেখা গল্পটি জোরে পড়তে বলেন। মিলনীর সঙ্গে সঙ্গে হাত তুলে নিজের গল্পটি আবৃত্তি করলো, যা দেখে জাস্টিনের চোখে জল এসে গেল। ঠিক তখনই জাস্টিনকে মিলনের মাথায় হাত বোলাতে দেখে বডিগার্ডরা হট্টগোল শুরু করে। পরের মুহূর্তে জাস্ট এডি তার ক্লাস নিতে এসে পৌঁছলো। সে একটি বাচ্চার কবজিতে নিজের থুতু মাখিয়ে তাকে তা শুকতে বাধ্য করলো এবং দেখিয়ে দিল যে বাচ্চাটির প্রতি তার স্নেহ জন্মাচ্ছে সে আসলে কেমন। এক মুহূর্তের মধ্যেই তারা তাকে কামড়ে মেরে ফেলবে। মিলনের আত্মসংযম সবচেয়ে বেশি ছিল, কিন্তু সে কোনো সাধারণ মানুষ ছিল না। আর সার্জেন্ট এডি তাকে এই কথাটা বারবার মনে করে দিচ্ছিল। জাস্টিনের সাথে এমন আচরণ দেখে মিলনী ভীষণ অস্বস্তি হচ্ছিল। সে সার্জেন্ট এডিকে হুমকি দিয়ে বলল, আমার কাছে যদি পৃথিবীর সমস্ত মন্দ দিয়ে ভরা একটা বাক্স থাকতো, আমি তোমাকে তার ভিতরে ঢুকে ঢাকনাটা বন্ধ করে দিতাম। এতেই বোঝা যায় যে সে মিস জাস্টিনকে কতটা গভীর ভালোবাসতো। এডি উত্তর দিল, আমি চাই তুমি যেন বাক্সটা কখনই খুঁজে না পাও, কিন্তু শেষ পর্যন্ত মিলনী বাক্সটা খুঁজে পাবে এবং এডিকে তার ভিতরে আটকে রাখবে। শুধু অপেক্ষা করো আর দেখো এরপর কি হয়। এই উদ্যতের জন্য সার্জেন্ট এডি তাকে শাস্তি দিল। তাকে হুইলচেয়ারে বেঁধে অনাহারে রাখা হলো। কয়েক ঘন্টার পর মিস জাস্টিনও অফিসের কাজ সেরে ফেরার পথে ঘটনাটি সম্পর্কে জানতে পারলেন। তিনি রক্ষীদের ডাকলেন, কিন্তু ততক্ষণে সবাই চলে গেছে। অবশেষে তিনি নিজের সেলের দরজা খুলে মিলনীকে মুক্ত করতে ভিতরে গেলেন। এদিকে মিলনী প্রচণ্ড ক্ষুধার্ত ছিল এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সেই সঙ্গে সঙ্গে জাস্টিনকে চলে যেতে সতর্ক করে। জাস্টিনও পরিস্থিতিটা আঁচ করতে পেরে ঠিক সময় এখান থেকে চলে যায়। এর মানে হলো মিলনী কেবল খিদে না পাওয়া পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত। শীঘ্রই সেই দিনটি এলো যখন মিলনীকে ঘাটের উপরে তলায় নিয়ে যাওয়া হলো। ঘাটের সীমানায় লক্ষ লক্ষ জম্বিকে দেখা যাচ্ছিল, যারা ভিতরে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। সৈন্যরা তাদের থামাতে অনবরত গুলি চালাচ্ছিল। আসলে কোর্ডিসেপাস নামের এক মারাত্মক ছত্রাক সংক্রমণ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। তারা সবাই এতে আক্রান্ত হয়েছে। এটি এমন এক ছত্রাক ভাইরাস যা মানুষের ব্রেনকে দখল করে তাদের জম্বিতে পরিণত করে। ঘাটের বিজ্ঞানী ডক্টর কেলরিন এই শিশুদের নিয়ে গবেষণা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এই শিশুদের মধ্যে ভাইরাস এবং মানবতা উভয় মিশ্রণ রয়েছে এবং তাদের মনে হয়তো বা এই রোগের নিরাময় লুকিয়ে আছে। এদিকে 13 নম্বর সেলের একটি জারের মধ্যে কিনির ব্রেন দেখা মাত্র মিলনী বুঝে গিয়েছিল যে এরপর তার পালা, কিন্তু মিলনী শান্ত ছিল এবং যা করতে ছিল তা করতে দিচ্ছিল। ঠিক তখনই মিস জাস্টিনও তাকে বাঁচাতে এসে পৌঁছালো। তিনি এর জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এরপর ডক্টর কেলনি তাকে বুঝালেন যে তিনি একটি ভ্যাকসিন তৈরির খুব কাছাকাছি আছেন এবং এই বিষয়ে আলোচনা করা যেতে পারে। জাস্টিনও কথা বলতে রাজি হলেন, যা তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে প্রমাণিত হলো। তাকে ধোঁকা দিয়ে বন্দী করা হয়েছে। সেখানে তাকে বলা যে শিশুদের পড়ানোর দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তারা আসলে ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যাচ তৈরির প্রধান উৎস। তারা আর এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারছিল না। জাস্টিন ইউকে জেলে পাঠানো হলো। ঠিক তখনই জরুরি সাইরেন বেজে ওঠে। সবাই দ্বিধায় পড়ে গেল যে তারা এগোবে কিনা। ঠিক তখনই জুম্বিরা তাদের আক্রমণ করে। একজন প্যারামেডিককে একটি জুম্বি কামড়ে দেয়। ডক্টর কেয়ারনিং একটা আগুন নিবানোর যন্ত্র তুলে নিয়ে জুম্বিটির মাথা আঘাত করলেন। তিনি দেওয়ালুর কাছ দিয়ে কয়েকবার আঘাত করলেন, যার ফলে তার নিজের হাতে তালু থেকে রক্ত ঝরতে লাগলো। ঠিক তখনই রক্তের গন্ধ পেয়ে তার প্যারামেডিকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ক্যারোলিন পালিয়ে গেল। মিলনীও তখন টেস্টারে বাধা ছিল, কিন্তু জুম্বিরা তাকে আক্রমণ করলো না, কারণ তার ব্রেনেও কেটিসাইড ছিল। এর মানে হলো জুম্বিরা কেবল সেসব মানুষদের আক্রমণ করে যারা এখনো সংক্রমিত হয়নি, এই আশায় যে তাদের সংক্রমিত করে ভাইরাসটি ছড়িয়ে দেওয়া যাবে।
কোনোভাবে মিলুনি বিছানা থেকে নিজেকে মুক্ত করে পালিয়ে যায়। বাইরে চরম বিশৃঙ্খলা চলছিল, সৈন্যরা জম্বিদের থামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেই বিশৃঙ্খলার মধ্যে মিলুনি মিস জাস্টিনকে দেখতে পেল, যাকে সৈন্যরা বন্দুকের বার দিয়ে পেটাচ্ছিল। এরপর কি হয়, মিলুনি একজন স্লাইডের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে দুই সৈন্যকে কামড়ে দিল এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পেলেন এবং হেঁটে চলে যেতে শুরু করলেন, কিন্তু সে বিশৃঙ্খলার মধ্যে তাদের বেঁচে থাকা অসম্ভব বলে মনে হচ্ছিল। জম্বি আতঙ্ক সর্বোচ্চ সুরে পৌঁছিল। ঠিক তখনই যেন কোনো দেবদূতের মতো সার্জেন্ট এডি এসে পৌঁছালেন। অলকে জাস্টিন ও মেলিনিকে নিয়ে ট্রাকে উঠে পড়লেন। কয়েক ঘন্টা ভ্রমণের পর যখন তারা জম্বিদের থেকে মুক্ত হলো, তারা একটি নির্জন এলাকায় ট্রাকটি থামালো। কিন্তু ট্রাকে মেলোনিকে দেখা মাত্রই সার্জেন্ট এডি তার দিকে বন্দুক তাক করলেন। মিস জাস্টিনও হস্তক্ষেপ করে তাকে বাঁচিয়ে দিলেন। তিনি দৌড়ালেন, কিন্তু অল্প দূরত্বে যাওয়ার পরে হতাশ হয়ে বসে পড়লেন। কি করবেন বা কোথায় যাবেন তা নিয়ে অনিশ্চিত ছিলেন। সার্জেন্ট এডির দলও একই রকম পরিস্থিতিতে ছিল। কোনো রেডিও ফ্রিকোয়েন্সি উপলব্ধ ছিল না। তারা কোথায় যাবে বা কোথায় নিরাপদ তা নিয়ে অনিশ্চিত ছিল। ডক্টর কেলভিন তখনও ভ্যাকসিনের পরীক্ষা চালিয়ে যেতে চেয়েছিলেন। তার মিলুনিকে সাথে প্রয়োজন ছিল। অবশেষে তারা দক্ষিণে বিকেনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ট্রাকে মিলুনিকে নিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে, তাই ডক্টর কেলভিন ট্রাকে অতিরিক্ত চাকাটি খুলে তার উপর মিলুনিকে বসিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। এ কথা শুনে জাস্টিন সজোরে এক থাপ্পড় মারল। চাকার উপর বসিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়াটা সে একদমই পছন্দ করত না। অবশেষে মিলুনিকে ট্রাকের উপর একটি চেয়ারের সাথে বেঁধে দেওয়া হলো। তারা একটি নদীর কাছে পৌঁছালো। তাদের তৃষ্ণা পেয়েছিল, তাই তারা জল পান করতে এবং নিজেদের খাবার পুনরায় সংগ্রহ করতে নিচে নামে। যখন তারা খাবার পৌঁছল, হঠাৎ একটি শোরগোল শুরু হয়। ডিলন দেরি না করে গুলি চালালো। সেই শব্দে শত শত জম্বি তার দিকে ছুটে এলো। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো। সৈন্যরা আড়াল থেকে গুলি চালায়। এর ফলে মিস জাস্টিন এবং ডক্টর কেলভিন নিরাপদে ট্রাকে পৌঁছতে পারলেন। এদিকে ডিলেন একটি জম্বির হাতে ধরা পড়ে। সে সার্জেন্টের কাছে সাহায্য চাইলো। সার্জেন্ট জম্বিটিকে গুলি করে ট্রাকের ভিতরে দৌড়ে গেল, কিন্তু ডিলকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না, কারণ তার হাতের ক্ষতটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ডিলন ব্যাখ্যা করলো যে তাকে একটি পাথর দিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু পরের মুহূর্তে সে একটি জম্বিতে পরিণত হতে শুরু করে, তাই সার্জেন্ট তাকে গুলি করে। ট্রাকের ভিতরে মিলুনিকে দেখে তার রাগ আরো বেড়ে গেল। মিস জাস্টিনও ব্যাখ্যা করেন যে তার হাত দুটো পিছন থেকে বাঁধা এবং মুখটা মুখোশ ঢাকা, তিনি কাউকে কামড়াতে পারবেন না, আর তার লালও কারোর জন্য বিপদ ডেকে আনবে না। কিন্তু আসল বিপদ দেখা দিল যখন ট্রাকটা আর চালু হচ্ছিল না। ফুয়েল লাইনে গুলির আঘাতের কারণে ফুয়েল ট্যাঙ্কের সব তেল শেষ হয়ে গিয়েছিল। এখন তাদের সামনে কেবল একটি পথ খোলা ছিল, জঙ্গলে পথ ছেড়ে দিয়ে পায়ে হেঁটে লন্ডনে যেতে হবে। এ পথে প্রচুর খাবার ও জল পাওয়া যাবে, কিন্তু পথ হবে সমান বিপজ্জনক। শীঘ্রই তারা শহরের উপকণ্ঠে পৌঁছে গেল। দূরবীন দিয়ে যা দেখলো তাতে তারা আতঙ্কিত হয়ে পড়ে। শত শত জম্বি মূর্তির মতো দাঁড়িয়েছিল। আশেপাশের দোকানগুলো অনেক আগে লুট হয়ে গেছে। বেঁচে থাকার জন্য তাদের খাবার খুঁজে বের করতে হবে, কিন্তু এটা করতে হলে তাদের জম্বিদের মধ্যে দিয়ে শহরে ঢুকতে হবে। হয়তো কোনো উপায়তে তারা কিছু খাবার খুঁজে পেতে পারে। বেরোনোর আগে সার্জেন্ট সবাইকে সতর্ক করে দিল, কোনো আওয়াজ করবে না, নইলে জম্বিরা যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে। সবাই নিঃশব্দে এগোতে শুরু করলো, কিন্তু জায়গাটা জম্বিতে গিজগিজ করছিল। নিস্তব্ধতার মাঝে একটি মেয়ে জম্বিকে তার বাচ্চাকে স্টলার করে নিয়ে যেতে দেখা গেল। বারবার সতর্ক করা সত্ত্বেও ডক্টর কেলভিন কৌতূহলে বসে বাচ্চাটির গা থেকে কাপড় সরাতে তিনি দৃশ্যটি দেখে চিৎকার করে উঠলেন। সে চিৎকার শুনে কিছু জম্বি জেগে ওঠে। তারা তাদের মারতে এগিয়ে এলো, কিন্তু যদি পুরো দলটা তাদের আক্রমণ করে তাহলে কি হবে? এর সমাধান খুঁজতে তারা মলের সবচেয়ে উপরে তলায় গেল, যেখান থেকে তারা সঠিক পথটা দেখতে পারবে। মেলোনি আর কেলভিনকে এক জায়গায় রেখে কিরণ, জাস্টিনো এবং সার্জেন্ট এডি তিন দিকে খোঁজখবর নিতে বেরিয়ে গেল। এক পর্যায়ে জাস্টিনো কারোর গর্জন শুনতে পেল। এদিকে ডক্টর কেলভিন মেলোনিকে তার ছোটবেলার একটি গল্প বলছিলেন। কয়েক বছর আগে যখন বাসটি দ্রুত ছড়িয়ে পড়ছিল, সার্জেন্ট এডি একটি প্রস্তুতি হাসপাতালে বেশ কয়েকটি নবজাতক শিশুকে খুঁজে পান, যারা পরিষ্কার সংক্রমিত ছিল। তাদের নাভি রুজ তখনও তাদের মায়ের সাথে সংযোগ ছিল, কিন্তু তাদের মায়েদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্রকৃতপক্ষে এই শিশুরা নাভি জোর মাধ্যমে তাদের মায়েদের অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। এমনকি তারা গর্ভ থেকে নিজেদের পালানোর পথ তৈরি করে নিয়েছিল। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই শিশুরা তখনও চিন্তা করতে এবং বুঝতে সক্ষম ছিল। অনেক ক্ষেত্রে তারা একেবারে সত্যিকারে মানুষের মতো আচরণ করত। মিলুনি ছিল সেই শিশুদের মধ্যে একজন। এদিকে কণ্ঠস্বর অনুসরণ করে জাস্টিনও ঘটনাস্থলে এসে পৌঁছালো, যেখানে সে একটি লোহার শিকলে বাঁধা একটি জম্বিকে দেখতে পেল। জাস্টিন সেটিকে হত্যা করে তার যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এদিকে ডক্টর ক্যারোলিন ধীরে ধীরে মিলুনিকে পরিস্থিতিটা ব্যাখ্যা করছিলেন। শিশুদের মনকে উন্মুক্ত করাটা ছিল তার এক ধরনের তাগিদ। তিনি ব্যাখ্যা করলেন যে একটি ভ্যাকসিন তৈরি করে তিনি মিস জাস্টিনো এবং সমগ্র বিশ্বকে বাঁচাতে চান। জাস্টিনো সন্ধ্যা নাগাদ ফিরে এলো। মিলুনির খাবারের ব্যবস্থা করতে পারলো না, তাকে না খাওয়াই রাখাটা বিপজ্জনক হবে। এদিকে কেরন একটি ফ্রিজ থেকে কিছু খাবার আর মদ খুঁজে পেল, যা দিয়ে তাদের সারা রাত চলে যায়। সকালে তাদের সমস্যা আরো বেড়ে গেল। গতকালের দাঙ্গার কারণে আরো বেশি জম্বি বেরিয়ে আসতে
আসতেছিল। অপেক্ষা করে কোনো লাভ হবে না। কিরণ তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য একটি বিড়াল বা কুকুর ব্যবহার করার পরামর্শ দিল। কিন্তু বিড়াল আসবে কোথা থেকে, এটা ছিল বড় সমস্যা। মিলনী বলল, আমি এটা করতে পারি। কিন্তু ডক্টর ক্যারোলিন রাজি হলেন না, কারণ তিনি জানতেন যে মিলনীকে মেরে ফেলা হবে এবং টিকার জন্য তার ব্রেন বের করে নেওয়া হবে। এমন পরিস্থিতিতে তার ফিরে আসার কোনো নিশ্চয়তা ছিল না। তারপর মিলনী বলল, এমনকি টিকাও কোনো কাজে আসবে না, এই পৃথিবী শেষ হয়ে গেছে। যাই হোক না কেন, সে মিস জাস্টিনের সাথে থাকতে চায়, আর সেই কারণে সে ফিরে আসবে। তাকে বিশ্বাস করে মিলনীকে যার অনুমতি দেওয়া হলো। শীঘ্রই সে একটি বিড়াল খুঁজে পেল, কিন্তু সেটিকে দেখে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। বাড়িতে আনার পরিবর্তে সে ওটাকে খেয়ে ফেললো। যাই হোক, একটি বাড়ির ভিতরে সে একটি কুকুর খুঁজে পেল। সেই শিশুটিকে নিয়ে সে জম্বিদের মধ্যে ছেড়ে দিল। কুকুরটি দৌড়ে পালালো আর সব জম্বিরা তাকে অনুসরণ করে। মিলনীকে হাত করা পরে তারা আবার বিকানের দিকে রওনা দিল, কিন্তু অল্প কিছু দূর যাওয়ার পরেই তাদের থামতে হলো। কোনো জায়গায় পরিষ্কার মনে হচ্ছিল না। মিলনী তাদের সাহায্যে এগিয়ে এলো। সে তার রেডিওটির সাথে নিয়ে এমন একটি রাস্তা খুঁজতে লাগলো যেখানে জম্বি প্রায় নেই বলে চলে। তারা সে রাস্তাটি ধরলো। দেখা গেল যে সে পথে অনেক মৃত জম্বি পড়ে আছে, কিন্তু তাদের ব্রেনের কেটিসেপসন নিজেদের রক্ষা করার জন্য গাছের গুঁড়ি থেকে পুষ্টি গ্রহণ করছিল। এবং সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো গাছের গুঁড়িগুলোতে ফল ধরছিল, এমনকি একটি উঁচু দালালও এই ধরনের ফলে উপচে পড়ছিল। সম্ভবত এই ফলগুলোতে সে ব্যাকটেরিয়া ছিল।